জাতি হারায় দেশের চৌকস 57 সেনা অফিসার ও পরিবারের সদস্য সহ অনেক তাজা প্রাণ। পিলখানা হত্যাকাণ্ডে সেনা অভিযান ইস্যুতে সেনা সদস্যদের তোপের মুখে পড়েন খোদ প্রধানমন্ত্রী। দরবার হলে বিভিন্ন প্রশ্নবাণে জর্জরিত করা হয় তাকে। বিহারের একটা ডিনার দেওয়ার কথা ছিল, 24 তারিখে আপনি গিয়েছিলেন, এই 26 তারিখের ডিনার আপনি যান নাই এবং 22 তারিখে এটা জানানো হয়েছে। এটার মধ্যে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে। আপনাকে কেন 22 তারিখেই বলে দেওয়া হলো যে আপনি ওখানে যাবেন না? না তো এরকম বলে তো এটা হয়েছে ম্যাডাম। না 26 তারিখে কি আপনাদের কাছে অনেক ভুল তথ্য আছে। আমরা কেবল সরকার গঠন করছি, এত ব্যস্ত। আমি আনসারের যে ডিনার, তখন আমি বলছি যে আমি ডিনারে আসতে পারবো না, কারণ অনেক সময় নষ্ট হয়। আবার ডিডিআরে শাকিল যখন এসে আমাকে দাওয়াত দিয়ে গেছে, তখন আমি বলছি ভাই আমি তো ডিনারে যেতে পারবো না, আমি শুধু প্যারেডে যাবো। এটা তো বিজে পরিচালক সে নিজেই জানতো, তাকেই আমি আগেই জানাই দিচ্ছিলাম। ও আমাকে বারবার ইনসিস্ট করছিল যে আমরা চারটু শো করবো, আপনি আসেন। আমরা দেখো এবার আমার অনেক কাজ, এত ফাইল জমে থাকে, আমি যেতে পারবো। বউ আগে থেকে তাকে জানাবো ম্যাডাম আপনার এই ভুল তথ্য এত ভুল তথ্য পেয়ে যায়। ম্যাডাম ভুল হতে পারে। আপনি চারটুশোর কথা বললেন, চারটুশোতে যারা এসেছিল বাইরে থেকে, তারাই কিন্তু এই তোর লেভেলের মধ্যে ছিল। আমাদের সত্য কেন হবে না? আপনি এটা আমি আগেই বলে দিয়েছিলাম যে প্রত্যেক প্রোগ্রামে আমি বাইরে থাকবো, কিন্তু ডিনারগুলিতে যাওয়ার আমার সময় নেই, কারণ কেবল ম্যাডাম আপনি সংসদে দাঁড়িয়ে একজন এমপি বলেছে যে আমরা এই সমস্ত মেজর লেফটেন্যান্ট কর্নেল দেখে দেবো, মাননীয় প্রধানমন্ত্রী। এই দেখে নেওয়ার নমুনা যদি এটা হয়, আপনি বিচার করেন। পয়েন্টগুলো বলে ফেলো প্লিজ, তাড়াতাড়ি। আগের কথা অনেক অফিসারের কথা বল ম্যাডাম। এখন পয়েন্ট বলার জন্য আরো লোক আছে। আমি কেন এসছি ম্যাডাম? যেভাবে পিছনের অফিসাররা উত্তেজিত হয়ে গিয়েছিল, আমি আপনাকে যতটুকু বলেছি আমাকে ক্ষমা করবেন। ইট ইজ দি মেন্টাল আউটবাস্ট অফ মাইসেলফ, মেবি ইট ইজ দি রিফ্লেকশন। এটা হয়তো সবার রিফ্লেকশন। এখন যে কথা বলছি না, দেখবেন। আপনাকে আমি রিকোয়েস্ট করবো ম্যাডাম, আপনি যে যাই বলুন আপনি শোনেন। আপনি যে জবাব দেন না কেন, ভুল হয়ে যেতে পারে। সবাই কথা বলবে, আপনি কথা শুনেন ম্যাডাম। হলো পয়েন্ট যাদের আছে, এখন পয়েন্টগুলি বলি না, পয়েন্টগুলি বলে যাক না। মাইক দাও, পয়েন্টগুলি বলে দিচ্ছি। আমি রিকোয়েস্ট করবো শুধু পয়েন্টগুলো দাও, বিকজ অনেকে বলতে হবে এবং আমার শেষ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সেনাবাহিনী প্রধান এবং সিনিয়র অফিসার বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বিডিআরের এই বিদ্রোহীদের এই ঘটনায় আমি একজন ভিকটিম, কারণ আমি ছুটিতে আমার পরিবারের সাথে আমার পারিবারিক বাসস্থানে অবস্থান করছিলাম। আমি পরপর 3 বার মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। তারপরে 33 ঘন্টা বিডিআর সেন্ট্রাল কোয়ার্টার গার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি, কারণ কিছুক্ষণ পর শরীররা এসে আমাকে মেরে ফেলবে। আমাদের সেনাবাহিনীর অফিসারদের স্ত্রীরা এবং আমরা অফিসাররা, শিশুরা সব এক কাতারে কোয়ার্টার গার্ডের সেলের ভিতরে ছিলাম। একটা রুমে 60 জন থেকে 80 জন করেছিলাম। তখন কোয়ার্টার গার্ডের সেল এবং গার্ড রুম মিলিয়ে নারী, শিশু, বৃদ্ধ, আমার বৃদ্ধা মা প্যারালাইসিস 75 বছর বয়স, তিনিও সেখানে ছিলেন। সবাইকে মিলিয়ে ওখানে আটকে রেখেছে। অথচ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুধু লোক দেখানো 25টা অস্ত্র জমা নিয়ে তারপরে কিভাবে আমাদেরকে উদ্ধার না করে ফেরত আসলেন, এটার জবাব আমি সবিনয় আপনার কাছে জানতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আরেকটা কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, যারা অত্যাচারিত হয়েছে এবং গুলি খেয়ে তখনও বেঁচে ছিল, যদি তৎক্ষণাৎ সেনাবাহিনী এবং এয়ারফোর্স দিয়ে যদি সেখানে অপারেশন চালানো হতো, অনেক গুলিবিদ্ধ অফিসার বেঁচে যেত। অনেক নারী তার সম্ভ্রম হারাতো না। অনেক শিশু তার যে ট্রমা হয়েছে, যেটা সারা জীবন সে কাটাতে পারবে না। আমার ছোট শিশু 6 বছরের মেয়ে কাঁপতে কাঁপতে তার কনভালশন শুরু হয়ে গেল। এটা হতো না মাননীয় প্রধানমন্ত্রী। এই জন্য
আর সবার সাথে কণ্ঠ মিলিয়ে আমি বলতে চাই, এর সত্যিকারের প্রতিকার আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। লেফটেন্যান্ট কর্নেল কামরুল জামান। পয়েন্ট ছিল না। আগের মন্ত্রীরা কিছু উত্তর চাই, তারপরে উত্তর হবে না। শুনেন, স্বরাষ্ট্র বিডিআর এলাকা কত বিশাল। ওই রাত্রেবেলা তারা কিছু অস্ত্র জমা দেয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজে গাড়ি করে বাড়িতে বাড়িতে যায়, তখনও কোথায় কে আছে সব দিতে যায় না। বিডিআরের ইয়াং অফিসাররা অস্ত্র নিয়ে তার সাথে, যেটা আমি বললাম যে একজন অফিসারকে বাঁচাতে যে তারা গুলি পর্যন্ত করে। স্বরাষ্ট্রমন্ত্রী তাকে এই কথা বলে আশ্বস্ত করে, দেখো তোমরাও সন্তানের মতো, এরা আমার সন্তান, একে তোমরা দিতে পারবে না, আমি যে করো। 2 হাতে ধরে তাকে গাড়ির মধ্যে উদ্ধার করে। কিন্তু কোন জায়গায় কত জায়গায়, কত বিশাল জায়গায় একা কেউ যদি দেখা না দেয়, চিনায় না দেয়, যাওয়া তো সম্ভব ছিল না। কিন্তু যতদূর সম্ভব 5টা পর্যন্ত সে ঘুরে ঘুরে যে কটা পরিবার পেয়েছিল উদ্ধার করেছে। পরের দিন সকালবেলা সে যখন টায়ার্ড হয়ে অসুস্থ হয়ে পড়ে, তখন বেগম মতিয়া চৌধুরীকে আমি 5টার সময় নিয়ে আসি এবং পরের দিন সকালে বেগম মতিয়া চৌধুরী যান, তার যাওয়ার কথা কোনো উদ্ধার কর্মতে আছে, তখন আবার তারা বন্ধ করে দেয়। এটা হলো বাস্তব কথা। যদি সে কয়েকজন উদ্ধার করে চলে আসে, একটা মানুষ তো, আর বিডিআর ক্যাম্পটা কত বিশাল, আর আমাদের তো চেনাও নাই সব জায়গায়। তারপর ওদের লোকরা অস্ত্র নিয়ে তার সাথে সাথে, এবং ওই অফিসারটাকে বের করে আনার পরই তারা খেপে যায়। অফিসারটাকে বের করে আনার পরই খেপে যায় আরো বেশি। কিন্তু আপনারা তো আমি সম্পূর্ণ ভুল বুঝে বসে আছি, একদম ভুল মিথ্যা তথ্য দিচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। যারা জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করতে গেল আর তারাই দোষী হয়ে গেল, খুবই দুর্ভাগ্যজনক। যারা জড়িত তারাই খারাপ। মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত আমাদের জ্যেষ্ঠ অফিসার বৃন্দ এবং আমার কনিষ্ঠ অফিসার বৃন্দ, আমি একমাত্র জানি মৃত্যু কত অসহায়। তোমরা চিল্লাচিল্লি করো না, তোমার চিল্লাচিল্লি করো না। পিডিআর ধ্বংস করে দিয়েছে, আর্মিও ধ্বংস করে দেবে। তোমাদের কিন্তু লোক আছে, এটাই উদ্দেশ্য। তোমরা আর্মিকে নষ্ট করো না। পিডিআর গেছে, আর পিছনে লোক আছে আর্মিকে নষ্ট করার জন্য। তোমরা এরকম করো না। পিছনে লোক আবার ঢুকেছে আর্মিকে নষ্ট করার জন্য, ঐক্য নষ্ট করার জন্য। তোমরা এরকম করো না। আমি তোমাদের অনুরোধ করছি, আমি যেভাবে বেঁচে আসছি অসহায়, আমার মহাপরিচালক বীরের মতো মরেছে, বীরের মতো আমার সামনে। তোমরা নষ্ট করে দিয়েছে বিডিআর, আবার আর্মিকে নষ্ট করার চেষ্টা করতেছে, ষড়যন্ত্র করতেছে। এই বক্তব্য তোমরা নষ্ট করো না। তোমরা তোমাদের মতো থাকো, তোমাদের মধ্যে থাকো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেখছেন সবারই মনে ক্ষোভ। আপনি হলো অনেক স্বজন হারান, আপনার ব্যথা আপনার ভিতরে আছে। আমি একমাত্র সাক্ষী মাননীয় প্রধানমন্ত্রী, যখন আপনার সাথে মহাপরিচালক কথা বলে হাইকোর্ট একমাত্র সাক্ষীকে আমি বলতে চাচ্ছি তোমাকে, ওই সময় যারা ছিল সবাই ইন্তেকাল করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সাথে যখন কথা হচ্ছিল মহাপরিচালকের, তখন উনি আপনাকে বলেছিল, ম্যাডাম সম্ভবত 44 রাইফেল ব্যাটালিয়নে একদল বিদ্রোহ করেছে, রিবেল গ্রুপ, সম্ভবত আপনার সরকারকে ইমেজ নষ্ট করার জন্য এই ধরনের কাজ করেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমি ওখানে দাঁড়িয়ে তখন শুনলাম, এবং আমাকে সবারই, আমরা যারা উপস্থিত ছিলাম, মহাপরিচালক বললেন যে কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী চলে আসবে। আমরা অপেক্ষা করছি সেনাবাহিনীর জন্য। তার আগে আমাদের মাননীয় সেনাপ্রধানের সাথে আমার মহাপরিচালক কথা বললেন, তখনও শুনলাম সেনাবাহিনী আসবে। কর্নেল গোলজার যেহেতু র্যাব থেকে এসেছিল, সে তার নিজস্ব চ্যানেলের ডিজি র্যাব থেকে শুরু করে সবারই সাথে কথা বলেছে। আমার সাথে ডিএমওর সরাসরি কথা হয়েছে। ডিএমও আমাকে বলছে, জানান 46 ব্রিগেড থেকে 2টা ব্যাটালিয়ন মুভ করছে, যা একটু অপেক্ষা করো।
যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতেন, ব্ল্যাক পাঠাতেন, আবার আপনার বন্ধুরা তারা দরবারভাবে ঢুকেছে আধা ঘন্টা পরে, এবং তারা কিলিং শুরু করেছে 11:30 থেকে 11টার পরে। তার আগে কাউকে মানে নাই। কিন্তু যদি র্যাব সেনাবাহিনী এই এজেন্টকে এইটুকু যদি 1 ঘন্টার মধ্যে ঢুকতে না পারে, সেই সেনাবাহিনী আমাদের দরকার নাই, দরকার নাই আমাদের। আমরা অসহায়ের মতো ওখানে বসে আছি, সবাইকে বলা হচ্ছে, সবাই আমাকে বলছে আসছে আসছে, কেউ আসলো না। মাননীয় প্রধানমন্ত্রী মাত্র প্রথম দিকে 20 থেকে 30 জন সৈনিক হচ্ছে রাইফেল নিয়ে চারিদিকে ঘেরা ছিল। ওদের কাছে লাইভ অ্যামুনিশন ছিল না, ব্ল্যাক অ্যামুনিশন দিয়ে ফায়ার করছিল। 10 থেকে 15 মিনিট পরে কোপ ভেঙে তারা লাইভ অ্যামুনিশন দিয়ে আমাদের সামনে লোড করে তারপরে ফায়ার করা শুরু করেছে ভেতরের দিকে। তবুও তারা সাহস করে, আমরা নিরস্ত্র ছিলাম, তাও সাহস করে তারা ভিতরে ঢোকে নাই, বাইরে থেকেই ফায়ার করছিল মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু আমি জানি না কেন আপনার মধ্যে কে বুদ্ধি দিল আপনার সংসদে এটা রাজনীতিক ভাবে সংশোধন করতে হবে। কেন বিদ্রোহের ঘোষণা বিদ্রোহই করতে হবে, কিন্তু এটা করলেন না। রাজনীতি সব জায়গায় চলে না মাননীয় প্রধানমন্ত্রী, রাজনীতি খবর যদি ইচ্ছে আমার সেনাবাহিনী কোথাও আমাদের একটা ট্রেন পাঠাতো, অথবা একটা যদি আমাদের কমান্ডো বাহিনী একটা ল্যাটারও যদি যেত, ওরা পিপিলিকের মতো পাঠিয়ে যেত, কিন্তু কেউ গেল না। অসহায়ের মতো আমার অফিসার গুলো সব মেরে ফেললো, সব মেরে ফেললো। আপনি আমার কিছু করতে পারলেন না, কিছু করতে পারলেন না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি সর্বোচ্চ আসনে থেকে কাউকে যদি সাহায্য না করতে পারেন, তাহলে আমাদের ইনস্টিটিউশনের দরকার কেন? যে যান অন্য দেশকে লিড না করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি আমাদের ইউনিফর্ম দিয়েছেন, শপথ নিয়েছি আমরা, জলের চলে আকাশে যখনই আদেশ করা হয়েছে গেছি। আমরা ইচ্ছা করে বিডিআরে যাই নাই, আমাদের ডেপুটেশনে পাঠানো হয়েছে প্রশাসনের নির্দেশে আমরা গিয়েছি। তাদের একটি আক্রোশ ছিল, সেনাবাহিনী, তোরা সেনাবাহিনীর অফিসার তোদেরকে সবাইকে মারবো। এই সেনাবাহিনীর অফিসারের বিজনেস কারা ঢুকেছে আপনার রাজনীতিবিদরা। তারা সংসদে বলে আইএমএফ কে দেখে কি হচ্ছে, আইএমএফ ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, আরে ওই সময় 3 জন যদি না থাকতো তাহলে এই দেশের কি হতো? আপনার সংসদের সংসদ সদস্যরা এই কথা সংসদে বলে। যদি ওই সময় আমার সেনাবাহিনীরা, বিডিআররা যদি সহযোগিতা না করতো, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেন কি হতো? 111-এর পরে কি হতো? আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সংসদ সদস্যরা, আপনার সংসদ সদস্যরা, আমরা টিভিতে দেখছি যত বিদ্বেষ সেনাবাহিনীর অফিসারের উপরে। আমরা কি দোষ করেছি? আপনি কি সুযোগ সুবিধা দিয়েছেন আমাদের সেনাবাহিনীকে? একটা একটা করে বলেন আমাদের সামনে যে আমরা তোমাদেরকে এই দিয়েছি, তোমাদের সুযোগ সুবিধা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটা উত্তর দেন, আপনি কি এমন আমাদের সুযোগ সুবিধা দিচ্ছেন যাতে আপনাদের সংসদ সদস্যদের এত অন্তর্জালা সেনাবাহিনীর উপরে? বলেন মাননীয় প্রধানমন্ত্রী, কেন সংসদে শুনতে হবে? আমরা কি পরদেশ থেকে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী? আমরা কি ভাই, তোমরা একটু চুপ করো, একটু চুপ করো, একটু চুপ করো। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তারা অফিসারকে মারল, আপনার সাথে শেষ যখন কথার পরে মহাপরিচালক সেনাপ্রধানের সাথে কথা হলো, ডিজি র্যাবের সাথে কথা হলো, ডিএমও যখন আমার সাথে কথা বললো, আমি আমার টেলিফোনটা ডিওটিকে দিলাম, অপেক্ষা করছি কেউ হয়তো আসবে। এর পরবর্তীতে তারা বিভিন্ন যে তাত্তুসর মাননীয় প্রধান, আমি আরেকটু ক্লিয়ার করে দিই যে 22 এবং 26 তারিখে আসার ব্যাপারটা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পাশে যে স্টাফ থাকে তারা আপনাকে জানায় না। আপনি খোঁজ দিয়ে রাখেন, 22 তারিখে ইনফর্ম করা হয়েছে যে আপনি 26 তারিখের ডিনারে আসবেন না, আপনার স্টাফরা। তখন বলতে আমরা জানি আপনি 26 তারিখে আসবেন, আপনার স্টাফরা জানিয়েছে 22 তারিখে। আমি ওখানকার একজন অফিসার, আমরা জানি আপনি 26 তারিখে আসবেন কি আসবেন না, ফাইনাল নির্দেশ দেওয়া হয় নাই। 22 তারিখে প্রথম জানানো হয়েছে যে আপনি 26 তারিখের ডিনারে আসবেন না, আপনার পরিবর্তে
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবে, তার আগে আপনার ইচ্ছা আপনারা কনফার্ম করে নেই, ডিলে করেছে যে ঠিক আছে আমরা জানাচ্ছি উনি আসতে পারবেন। যাবে যখন মহাপরিচালক আপনার কাছে দাওয়াত দিয়ে গেছেন, আপনি যখন বলেছেন আসবেন না, তারপরে উনি ফেরত আসার পরে, কারণ আপনাকে দাওয়াত দিয়েছেন উনি 23 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী, কার্ড দিয়েছেন 23 তারিখে, 3টার পরে সম্ভবত আমরা কনফার্ম হয়েছি যে তখন যে আসবেন না হলো 26 তারিখে। এবং আমি আপনাকে বলছি মাননীয় প্রধানমন্ত্রী, আমি 2 বছরের বেশি পিলখানায় চাকরি করছি, যারা রিবেল করেছে এরা কিছু সংখ্যক সৈনিক ঢাকা সেক্টরের পরে মিলেছে, প্রথম দিকের সমস্ত সৈনিক কাট্টুর সাথে যে 2200 সৈনিক সংযুক্ত হয়েছিল বিভিন্ন ইউনিট থেকে, তারাই প্রাথমিক পর্যায়ে জড়িত ছিল এবং তাদেরকে কারা উস্কানি দিয়েছে আমি ঠিক জানি না, যেহেতু আমি ওই সময় ওর ভেতর ছিলাম, বাইরে যারা ছিল তারা হয়তো জানে, কিন্তু আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রী, আমি ওখান থেকে শুনেছি নিউ মার্কেটের গেটে রীতিমতো সিভিল জনতা মিছিল করেছে, আমরা ওখান থেকে শুনতে পাচ্ছি, বলতেছে জনগণ আমাদের সাথে হাত মিলিয়েছে, মাইকে ঘোষণা করতেছে আপনারা চিন্তা করেন না, জনগণ আছে আমাদের সাথে, আপনারা আপনাদের মনোবল ইয়ে করেন, এইভাবে মাইকের ভেতরে বারবার ঘোষণা করা হচ্ছিল। এই সিভিল কারা যাদের এত বড় সেনাবাহিনীর প্রতি তাদের এত বিদ্বেষ, এটা বের করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। কারা এরা, কোন গ্রুপ? এখন আমার সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য আবার এক পর্যন্ত শুরু করেছে, এটা কারা? মাননীয় প্রধানমন্ত্রী বের করতে হবে আপনাকে। আপনার আশেপাশে যারা আছে এদের কথা বিশ্বাস করবেন না, এই যারা গাড়া থাকার পিছনে এরাকে পারবে না, তো কি সাহস কি আছে পারিয়ে, আমি নিজেই থাকছি, তাই মানছি যারা আমাদের কাছে ছিল, কাউকে বিশ্বাস করবেন না আপনি, যারা আপনার আশেপাশে আছে। আমরা বারবার শুধু চিন্তা করছিলাম যে কেউ হয়তো আসবে, কিন্তু কেউ আসলো না। তারপরে তারা এর মধ্যে কিছু কিছু অফিসার চলে গেল দরবার থেকে। শেষ গ্রুপ আমরা মহাপরিচালককে নিয়ে যখন বেরোয় আসলাম, আমাদেরকে বলল আপনাদেরকে মারবো না, আপনারা হাত তুলে উপর দিয়ে যান। আমরা সব জ্বালা মহাপরিচালককে মধ্যেখানে রেখে আমরা যখন আগাচ্ছি, ওরা বলল সারা জীবন তোরা আমাদেরকে সিঙ্গেল লাইন করাইছস, এখন জাস্ট গোল করে সিঙ্গেল লাইন অটোমেটিক ভাবে কিভাবে জানি না। মহাপরিচালক সামনে চলে গেলেন, ওইভাবে অ্যাসপাস সিনিয়র আমরা 12 জন দাঁড়াই গেলাম, আমরা হাত উপর আগে যাচ্ছি এবং আমাদেরকে বলছে স্যার, তারা বলছিল স্যার আপনাদেরকে মারবো না, আপনারা হাত তুলে এগিয়ে যান। আমরা সব এগিয়ে যাচ্ছি, আমাদের কাছে মোবাইল টোবাইল যা ছিল সব কেড়ে নেওয়া হলো, নিয়ে আমরা পিছনের গেট দিয়ে যখন বেরোতে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী প্রথম আমার মহাপরিচালক এই গেটের বাইরে পা দিয়েছে, 4 জন বাইরের থেকে লোক এসে 4টে গুলি করলো আমার মহাপরিচালকের মুখে, ডাক কাপড় পড়ে গেলেন ওখানে, একদম সাথে সাথে আমার সামনে পড়ে গেলেন। কেন আমার মহাপরিচালক মরবে আমার সামনে? আমরা দৌড়াই যেতে গেলাম, এই ছোটো বাচ্চা তোরা যদি কেউ একটা আস সবারই গুলো, তারপরে বুঝতে পারি নাই কে কোন দিক দিয়ে গুলি করতে, একটা গুলি আমার এখান দিয়ে বেরোয় গেল, জাস্ট টাচ করে আমি মাটিতে পড়ে গেলাম। আমি তার ক্রলিং করে পাশে ছিল হলো টয়লেট বা বাথরুমের মধ্যে আমি ঢুকে গেলাম। তারা যে কিভাবে হত্যা করেছে, তারপরে আমাকে যখন আবার বাথরুমের মধ্যে পেল, বাথরুমের মধ্যে তারা দরজা না খুলেই 7টা ফরফর করে ফায়ার করলো, যেহেতু তার দরজা খুলে নাই গুলিটা লাগে নাই। তারপর যেন আমাকে ধরে বের করে নিয়ে গেল। ম্যাডাম, মাননীয় প্রধানমন্ত্রী, আমি দেখলাম দিঘি থেকে শুরু করে আমার সাথে যে 11 জন ছিল, শুধু তারা মারে নাই, ব্যারেজ দিয়ে বিক্ষত করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি সেনাবাহিনী করাতেন, ওদের এত সাহস ছিল না, ওরাকে এত সাহস করে মারতে পারতো না। তারা শক্ত হয়েছে বেলা 1টা-1:30টার পরে, তারা শক্ত ডেকে গেছে। তার আগে পর্যন্ত কোনো লিডারশিপ ছিল না, যে জানতে পারছিল সেটার ব্যাপারে কাজ করতেছিল। আপনার এই রাজনৈতিক চিন্তাধারাটা সম্পূর্ণ ভুল হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা জানাতে সম্পূর্ণ ভুল হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার আপনার কাছে অনুরোধ, আপনি বৃহত্তর চিন্তা করে, হয়তো এটা করেন নাই, আমাদের পরিবারের যে চিন্তা করে করেন নাই। আমার প্রশ্ন, আমরা 168 জন অফিসার ওদের মাঠ থেকে বেরিয়ে আসতে পারলাম না, 7.5 থেকে 9,000 সৈন্য আপনাদের কাছ থেকে বেরিয়ে গেল কিভাবে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে এই একটি উত্তর দেন। আমরা 150-এর অধিক অফিসার ওখান থেকে বেরোতে পারলাম না, কিন্তু
ভাই একটু চুপ করো ভাই, আর সেনাবাহিনী নষ্ট করো না, একটু চুপ করো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পুলিশ, আপনার র্যাব, আপনার যত নিজস্ব এসবি আছে, আমাকে একটু উত্তর দেন। এক রাতের মধ্যে আমি আপনাকে এক সংখ্যা দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, 840 জন একটা ব্যাটালিয়ান রেজিস্ট্যান্ট, 4টা ব্যাটালিয়ান ছিল, ধরে নিলাম 4-8 3200, হেডকোয়ার্টার ব্যাটালিয়নের 1200-র উপরে সৈনিক ছিল, 2200-2500 সৈনিক আসছিল বিডিআর সুতুলতে, বিভিন্ন অ্যাটাচমেন্ট, সিএনএইচ আছে, সিগন্যাল সেক্টর আছে, সব মিলে 9 থেকে 10,000 সৈন্য ছিল। 9,000-10,000 মধ্যে ফ্যামিলি ছিল। আমার প্রশ্ন, এক রাতের মতো পিপিলিকার মতো এত সৈন্য কিভাবে বাইরে গেল? কারা তাকে বের করার সুযোগ দিল মাননীয় প্রধানমন্ত্রী? আপনি আমাকে উত্তর জানতে চান। আমি আপনাকে শুধু এটাই জানতে চাই যে কিভাবে এক রাতের মধ্যে হাজার হাজার সৈন্য বাইরে চলে গেল, আর আমরা 150 জনের অফিসার বাইরে হতে পারলাম না। আর কিছু মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ধীর স্থির সিদ্ধান্তের কারণে আমাদের ট্যালেন্টেড অফিসারগুলো মারা গেল। মানুষ মুরগিকে ওভাবে মারে না, ওইভাবে জবাই করে না, তারা যেভাবে মেরেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি একদম সাক্ষী, অনেকেই আছে সাক্ষী, এর মধ্যে আমি একজন, আমি দেখেছি। আল্লাহ কেন আমাকে বাঁচাইছে আমি জানি না, হয়তো এই কথাগুলো বলার জন্য আল্লাহ আমাকে বাঁচাই রাখছে। সবাই বলে বলতেই পারতো না কেন মানলো বন্ধু তারা, কিন্তু আপনারা কিছু বললেন না। আমার এত সেনাবাহিনী, এনডিসি, পিএসসি, আরসিবিএস শুধু ঘরে এসি রুমে বসে অ্যাপ্রিসিয়েশন লেখার জন্য, এই অ্যাপ্রিসিয়েশন লিখে কি হবে যদি ফিল্ডে এক্সিকিউট না করতে পারি? কি হবে মাননীয় প্রধানমন্ত্রী? আপনারা কি আমাদেরকে ট্রিটমেন্ট করে রাখতে চান? একটা অফিসার এসে বলল যে সেনাবাহিনী চলে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটা সেকেন্ড লেফটেন্যান্টকে জিজ্ঞাসা করেন আওয়ামী লীগ যাওয়ার পরে বিএনপি আসলে কোন কোন জেনারেলের চাকরি যাবে সেগুলো দিতে পারবে। একজন সেকেন্ড লেফটেন্যান্টকে যদি জিজ্ঞাসা করেন আওয়ামী লীগ যাওয়ার পরে যদি বিএনপি সরকার পাওয়ারে আসে কোন কোন জেনারেল ব্রিগেডিয়ার বাড়ি যাবে, ও বলে দিতে পারবে এমএসের মতো যে এই কয়জন জেনারেল বাড়ি চলে যাবে। আমার বিএনপি পাওয়ারে আসলে কোন কোন জেনারেল বাড়ি চলে যাবে, কোন কোন ব্রিগেডিয়ার বাড়ি যাবে, ওই সেকেন্ড লেফটেন্যান্ট বলে দেবে। কেন মাননীয় প্রধানমন্ত্রী? কেন এই জেনারেলরা প্রমোশন বোর্ডে বসে যাদেরকে আনফিট করেছে ফর প্রমোশন 2 বছরের মধ্যে লেফটেন্যান্ট থেকে ফুল কর্নেল থেকে ব্রিগেডিয়ার করে এত কি মারামারি করলো করতে তারা তারা এই 2 বছরের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল থেকে ফুল কর্নেল থেকে ব্রিগেডিয়ার হয়ে গেল। এরা এই 4-5 বছর তাদের প্রমোশন দেন নাই, কিভাবে দিবেন? কারণ এটা পলিটিক্সের জন্য, আপনাদের পলিটিক্সের জন্য দেওয়া হয়নি। আপনি ডিডিএফআই বানিয়েছেন, ডিডিএফআই এক ব্ল্যাক লিস্ট নিয়ে আসে, নট ক্লিয়ার, নট ক্লিয়ার, নট ক্লিয়ার কি স্যার? আমরা দেশের জন্য কাজ করতেছি, নট ক্লিয়ার কি, নট ক্লিয়ার কি? মাননীয় বললাম প্লিজ, আমি তোমাদের কথা সব বলতেছি। মাননীয় প্রধানমন্ত্রী ডিডিএফআই এর প্রধান এক লিস্ট নিয়ে যান, সেখানে মাননীয় সেনাপ্রধান এবং আমাদের বিজ্ঞ যারা জেনারেল থাকেন ট্রিপল, কিছু করার নাই। ডিডি প্রধান যা বলেন যে এই কয়টা নাম তার নট ক্লিয়ার, যদি নট সিকিউরিটি ক্লিয়ার হয় এই সরকারের আমলে বা বিএনপি সরকারের আমলে, তাহলে আমাদের চাকরিতে রেখে লাভ কি? চাকরিতে লেগে লাভ কি? আমাদেরকে বলা হচ্ছে, আমরা যখন জিজ্ঞাসা করছেন স্যার প্রমোশন কেন হলো না, তো সমস্যা হবে। সমস্যা কিসের ছাড়া? আমি চাকরি করছি দেশের জন্য, সমস্যা কোথায় যায়? আমাদের সেনাবাহিনীকে আপনারা রাজনীতিবিদ বানিয়েন না, একটা নিয়ম বানান যে নিয়মে আমরা সবাই জানবে এ প্রমোশন পাবে। আপনি আসছেন, এখন দেখেন আপনাদের সামরিক উপদেষ্টা আমাদের এক আগের সিনিয়র অফিসার ছিলেন, এখন আমরা শুনতে পাচ্ছি উনি যার পোস্টিং করবেন, উনি যা বলবেন তারটাই হবে। তারাই বলে তাহলে আমার এরকম দরকার কেন? ভাই দাঁড়াও, দাঁড়াও, বলতে দাও। তাহলে পরে উনাকে এমএস বানাই দেন, সামরিক উপদেষ্টা তো দরকার নেই, উনাকে আবার চাকরিতে ঢোকার এমএস বানাই দেন। উনি যদি বলেন অমুক জেনারেল ওখানে যাবে, অমুক জেনারেল ওখানে যাবে, অমুক ব্রিগেডিয়ার ওখানে যাবে, যে লেফটেন্যান্ট, আমার একটা প্রশ্ন, যে লেফটেন্যান্টকে এই জেনারেলরা প্রমোশন দেন নাই আমাদের সিনিয়ররা, যে কারণেই হোক,
আপনি আসার সাথে সাথে 15 দিনের মধ্যে আপনার রেজিমেন্টের ডেপুটি কমান্ডেন্ট করা হলো কেন? আমার প্রশ্ন দেন। পিজিআর রেজিমেন্টের উনি ডেপুটি কমান্ডেন্ট হয়ে গেলেন, কিন্তু গত 5 বছর ধরে জানি উনি আমাদের সাথে পিজিআর ছিলেন, বাইরে ছিলেন। বিকজ তোনার বলে আওয়ামী লীগের গন্ধ ছিল, বিএনপি আমলে হয় নাই। এই আওয়ামী লীগের গন্ধ, বিএনপির গন্ধ সেনাবাহিনীর মধ্যে থাকবে কেন? কেন থাকবে? কেন থাকবে? আমরা ট্রেনিং করি, যে হলো আমাদের সিনিয়ররা দেখবে যে ফিট, সে প্রমোশন পাবে। সিনিয়রকে যখন জিজ্ঞেস করি, স্যার আমার কি অত প্রমোশন হয় নাই? দেখো এটা তো বুঝোই তো, কেউ এমনি হয়ে যাবে, কেউ হবে নিজের যোগ্যতা বলে, কেউ হবে পলিটিশিয়ানদের নির্দেশে। পলিটিশিয়ানদের নির্দেশে আমার জেনারেল প্রমোশন হবে কেন? কেন হবে আমাদের প্রথম? আপনি আমাকে শুধু এখন ইনস্ট্যান্ট উত্তর দেন। কারণ উনি হচ্ছে শেখ রেহানার দেওয়া আওয়ামী লীগপন্থী, ওই জন্য ওনার চাকরি চলে গেল। স্যার তো কোনো চেয়ারম্যানই নেই আমাদের সাথে, ওখান থেকে শুনলাম স্যারের চাকরি নাই। কিন্তু মাননীয় প্রধান, আমার প্রশ্ন, কেন হবে? কেন হবে? এটা কেন হবে? আপনারা কি আমাদের সেনাবাহিনীকে কি ইনস্টিটিউশন করে ফেলছেন? আওয়ামী লীগ আর বিএনপি। আমি মাননীয় প্রধানমন্ত্রী এলজিতে চাকরি করেছি, বিজিএফতে চাকরি করেছি, অফিসারদের ক্লিয়ারেন্স করা হতো। কি অফিসারের মামাতো ভাইয়ের চাচাতো বোনের ছেলে বিএনপি করে, সেজন্য অফিসার নট ক্লিয়ার। ওই সাথে অফিসারের কি সম্পর্ক? যখন বিএনপি পাওয়ারে থাকে তখন আমার ওই অফিসারই সিকিউরিটি ক্লিয়ার। তখন আমার আসে আর এক অফিসার, তার শ্বশুরের বোনের ভাই আওয়ামী লীগ করে, সেজন্য নট সিকিউরিটি ক্লিয়ার। সে কেমন কথা মাননীয় প্রধানমন্ত্রী? মাননীয় প্রধানমন্ত্রী, এটা হচ্ছে আমার কথা। আমি শেষ বলবো, হয়তো আপনাদের আমি আপনাকে এই বলে ধন্যবাদ দিচ্ছি একটি কারণে, ওই রাতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কয়টা ফ্যামিলিকে নিয়ে এসেছিলেন ওর মধ্যে আমারও ফ্যামিলি ছিল। এই জন্য আমি অসংখ্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা কষ্ট করেছে তাদের প্রতি তো আমার ভালোবাসা স্নেহ সবই আছে। এর পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী আপনার 3 জন সংসদ সদস্য তাদের জীবনে ঝুঁকি নিয়ে ভেতরে গিয়েছিল, তার মধ্যে সর্বপ্রথম তিনি ভেতরে গিয়েছিলেন। একটু বলতে দাও। তিনি যে কাজ করেছেন তাকে বলতে হবে। বিকজ আমি ভেতরে ছিলাম। এমপি গোলাম রেজা উনি ভেতরে গিয়েছিলেন। ভেতরে যাওয়ার পরে উনি আমাদের নাম নিয়ে ওনাদের সাথে নেগোসিয়েশন করে ফার্স্ট 10 জন অফিসারকে বের করেছেন। সেই গ্রুপে আমি ছিলাম, যেহেতু আমি পরে অ্যারেস্ট হয়ে কোটাঘাটে এসেছিলাম, বাট আমি বেরোনোর সময় ওই গ্রুপের সাথে বেরিয়েছিলাম। ওনারা তখন সাহসী, এবং গেটে যখন আসি তখন আবার বলেছিল, আপনি যেটা বলেছিলেন আপনার বক্তব্যে, যে আবার আসতে দিচ্ছিল না, বলছিল সেনাবাহিনীর অফিসারকে যেতে দেওয়া হবে না, কারণ সেনাবাহিনীরা একদম উইথড্র করে যায় নাই। কিন্তু তখন ওনারা আবার জীবনের ঝুঁকি নিয়ে আবার হলো জোর করেই দরজার বাইরে আমাদেরকে দিয়েছিলেন। ওখানে আবার তারা 4 রাউন্ড ফায়ার ওপেন করেছিল, আমরা আবার দৌড়ায় পালিয়ে গিয়েছিলাম, তারপরে আর তারা ফায়ার করেনি। আমি তাদেরও ধন্যবাদ দিচ্ছি। এবং আমি তোমাদের অফিসারদের উদ্দেশ্যে বলছি, ওই সময় এমপি গোলাম রেজা আমাকে বলেছিল, দেশের বৃহত্তর স্বার্থে জামান সাহেব আপনি একমাত্র ব্যক্তি যে সামনে ছিলেন, অতএব আপনি বেরিয়ে এসে মিডিয়াকে ফেস করেন না, কারণ আপনার একটা কথাতে হয়তো অনেক কিছু হয়ে যেতে পারে, কারণ ভেতরে এখনো অনেক অফিসার, অনেক ফ্যামিলি আছে। এই কারণে আপনি মিডিয়াকে এমন কিছু বলেন না যাতে করে আবার ঘটনাটা আবার অন্যদিকে মোড় নেয়। এটা উনি, আমি ধরে নিচ্ছি, পজিটিভ ওয়েতেই বলেছিলেন। কারণ হচ্ছে তখন আমাদের অনেক অফিসার এবং ফ্যামিলি ভেতরে ছিল, সবাই কি তখন বের হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি অনেক বলেছি, যদি আমি অন্যায় কিছু বলে থাকি আমাকে ক্ষমা সুন্দর যদি আপনার ছিলেন মনে করে মাফ করে দিন। বাট আমি যে কথাগুলো বলেছি সবারই কথা, মাননীয় কথা বলে দিলাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আমি যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো যদি আপনি উত্তর দেন আমি খুবই খুশি হব, এবং বাকিরা বলবে। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি লেফটেন্যান্ট কর্নেল শাহিদ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আমার পয়েন্ট বলার আগে সোফার আমরা অনেকগুলি প্রশ্ন শুনেছি, আমাদের যে আগের বক্তারা অনেক প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর শোনার পরে আমি আমার প্রশ্ন করব। আমি বাকি সকল অফিসারদেরকে বলছি, প্লিজ আপনার ধৈর্য ধরে অপেক্ষা করুন। পয়েন্ট বললেই খালি পয়েন্ট হয় না,
কথার মধ্যে কিন্তু অনেক প্রশ্ন করা হয়েছে। সো আমাদেরকে ওই প্রশ্নের উত্তর পেতে দেন মাননীয় প্রধানমন্ত্রী। একটা কথা হচ্ছে যে সেনাবাহিনী ডিপ্লয়ের ব্যাপারে এটা যে ডিপ্লয় করা হয় এটা কিন্তু ঠিক না। ঘটনা যখনই খবর পাওয়া গেছে সঙ্গে সঙ্গে আমাকে আমার সামরিক উপদেষ্টা ফোন করে জানালো যে এই অবস্থা, কাজে আর্মি কল করা হচ্ছে। আমি জেনারেল মোহিনের সাথে কথা বললাম, উনি ওকে ফোন করলেন, আমরা ইমিডিয়েটলি সেনাবাহিনী পাঠাও। সঙ্গে সঙ্গে আমি এই কথাও বললাম যে সেনাবাহিনী আসতে কত সময় লাগবে, যদি বেশি সময় লাগে তাহলে ইমিডিয়েটলি বিমান বাহিনীকে বলো হেলিকপ্টার উড়াক, যাতে ওরা ভয় পায় এবং আর কোনো অঘটন না ঘটায়। কাজে আমরা যে শুধু রাজনৈতিকভাবে করছি কথাটা কিন্তু ঠিক না, আর একক রাজনৈতিকভাবে হয় না। এখানে একটা ঘটনা ঘটে যাচ্ছে, সামরিক বাহিনী সংসারে, এবং সেখানে সেনাবাহিনী পৌঁছতেও তো সময় লেগেছে, প্রায় 12টার দিকে, 12:15 দিয়ে এসে কিন্তু ওখানে পৌঁছায়। এবং সেনাবাহিনীর বিডিআরের গুলিতে কিন্তু একটা সৈনিক মারাও যায়, এটাও আপনাদের জানা উচিত। 2 জন আহত হয়, একজনের মাথায় গুলি, এখনো খুব খারাপ অবস্থা। কাজে সেনাবাহিনী উদ্ধারে যায় নাই এ কথা কিন্তু ঠিক না। আপনাদের উদ্ধার করতে যে একজন মারাও গেছে, এটাও আপনাদের মনে রাখবেন। বিমান বাহিনীকে কল করা হয় এবং প্রত্যেকটা পদক্ষেপ আমরা নিয়েছি। সেখানে কিন্তু 3 বাহিনী প্রধান, তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই নিয়েছি। কাজে এই কথাগুলি যারা বলছে এটা একদম বিভ্রান্তিমূলক। এবং আজকে বলা হচ্ছে যে সেনাবাহিনী এবং বিমান বাহিনী তারা একসঙ্গে গেছে, পাশাপাশি আমরা রাজনৈতিক প্রক্রিয়া চালিয়েছি, একটা আর একটা পরিপূরক হিসেবে কাজ করেছে। কারণ ওখানে যদি সেনাবাহিনী উপস্থিতি না থাকতো তাহলে আমরা যে রাজনৈতিক প্রক্রিয়া যেটুকু করছে ওটাও কিন্তু কার্যকর হতো না, ওরা আর্ম এত তাদের সামনা করতো না, বা ওদের যত সৈন্যের কথা বলছে না, যত গোলাবারও এত তাদের আরো ক্যাজুয়ালিটি হতো, আরো মানুষ মারা যেত। কাজে সেনাবাহিনীর সহায়তায় কিন্তু আমরা কাজ করেছি। এই যে একটা ভুল বুঝাবুঝি এবং কারা এটা ছড়াচ্ছে এটা আমি জানি না, এটা কিন্তু সম্পূর্ণ বিভ্রান্তি করেছে। পালানোর কথা আপনারা জানেন, আমি যেটা পরে খবর পেয়েছি যে 5 নম্বর গেটটা নাকি একেবারে উন্মুক্ত ছিল, এবং ওখানে আপনাদের পরে দেখছে যে কাপড় চোপড় ফেলে রেখে অনেকেই ওখান থেকে ভেঙে গেছে, গুলির শব্দ শোনার সাথে সাথে অনেকে চলে গেছে। আর মিছিলের কথা, আমাদের পার্টির তরফ থেকে কিন্তু কোনো মিছিল হয় না, এটা বাস্তব। এবং যখনই আমি মিছিল হবে সঙ্গে সঙ্গে পুলিশকে বলছি যেটা কি আপনারা কেন লোক গেটের কাছে আসতে দিচ্ছেন, কিন্তু সঙ্গে সঙ্গে তার মধ্যে ব্যবস্থা হয়েছে। এবং কারা মিছিল করেছে আমি আপনাদের অনুরোধ করবো, এগুলি তো টেলিভিশনে ছবি এসেছে, আপনারা নিজেরা একটু দেখেন না তারা কারা, আপনারা নিজেরাই দেখেন, তাহলেই আপনাদের জবাব পেয়ে যাবে। আর বিষয়গুলি নিয়ে সেন্টিমেন্টাল হওয়ার তো ব্যাপার না, এটা হচ্ছে তদন্তের ব্যাপার। অনেক অভিযোগ যেখানে আমরা দিন রাত না খেয়ে না ঘুমিয়ে কিভাবে উদ্ধার করব, কিভাবে আপনাদের বাঁচানোর চেষ্টা করেছি, সেখানে হ্যাঁ আপনাদের ক্ষোভ আছে, মনে হচ্ছে ওখানে আর্মি গেলেই সব বেঁচে যেত। এখন বেঁচে যেত না, ক্যাজুয়ালিটি আরো বাড়তো এবং উভয় পক্ষে বাড়তো, সেটা তো যদি ওইভাবে যেত তখন আপনারা বুঝতেন। কিন্তু আমরা যে অক্ষতভাবে এই যে আপনাদেরকে বের করতে পেরেছি, ফ্যামিলিগুলি বের করতে পেরেছি, এটাও তো কম কথা না। এই ফ্যামিলিগুলি কিন্তু আমরা মেরে ফেলে দিত, এবং আপনারা নিজেই জানেন যে ভিতর থেকে অনেক এসএমএস করছে যে আমাদের ফ্যামিলিকে মেরে ফেলে দিল। আমরা যতটুকু করতে চেষ্টা করেছি। আর পার্লামেন্টের বক্তৃতা, পার্লামেন্ট একটা ফ্রি জায়গা, এখানে এমপিদের স্বাধীনতা বক্তৃতা দেওয়া, এই আইএমএফ কে বলেছে বা কে কি বক্তৃতা দিয়েছে সে এবং কারা কোন পার্টির, এটা তো আপনারা নিজেরাই একটু ভালোভাবে শুনলেই বুঝতে পারবেন। এখানে আমাদেরকে কোনো দোষ দিয়ে লাভ নেই, এটা যারা বলছে কারা বলছে আপনারা একটু খুঁজবেন যে এই বক্তৃতাগুলি কারা দিচ্ছে, কেন দিচ্ছে, কে কোন পার্টি করে। কারণ রেডিওতে প্রত্যেকের নাম আছে, বক্তৃতা আপনারা শোনেন, পত্রিকা আপনারা পড়তে পারেন, তদন্ত করেন। আরো কতগুলি বিষয়, সেটা হলো তদন্ত করলেই সব সত্য বের হয়ে যাবে। আমি একটা অনুরোধ করব, ঘটনার
মূল কারণ, মূল উদ্দেশ্য থেকে বিভ্রান্ত করার জন্য নানা রকম কথা ছড়ানো হচ্ছে। এটাকে তদন্ত হতে দেন। আমি বলছি তদন্ত হতে নিয়ে নেবো। আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আপনার চেষ্টা করেন তথ্য বের করতে, তথ্যগুলি আপনারা দেন। আমি তো বলেছি যেই দোষী হোক, সে যে দলের হোক, সে আমার দলের হলেও আমি ছাড়বো না, এটা আমি বলেছি। নিশ্চয়ই তার শাস্তি দিতে হবে। কিন্তু বিভ্রান্তিমূলক কথা, বিভ্রান্তিমূলক কাজ কারা করছে সেটাও দেখতে হবে। এবং এই ঘটনাটাকে ছোট করে দেখার কোনো উপায় নাই। এটা একটা বিরাট ষড়যন্ত্র। আর জামান যেটা বলেছে যে একটা ঘটনা বিজয়ের ঘটে গেছে, আপনারা নিশ্চয়ই এমন কোনো কর্মকাণ্ড করবেন না যে সেনাবাহিনীদের উপরে আবার এরকম কিছু হয় বা ধ্বংস হয়। কাজে আপনাদের ধৈর্য ধরতে হবে আর তদন্ত করে দেখতে হবে, এবং প্রত্যেকটা তদন্ত করে বের করতে হবে কারা এর পিছনে, কারা উৎসাহ জুগিয়েছে, কারা ঘটনা ঘটিয়েছে, আর এত দুঃসাহস প্রত্যেকে হলো যে এতগুলি অফিসার মেরে ফেলে দেবে, এবং এরা কিভাবে হলো প্রত্যেকটা জিনিসের তদন্ত করতে হবে। আমি তো আগেই বললাম যে আমি আন্তর্জাতিকভাবে সাহায্য পেয়েছি। আপনাদের এখানে আসার আগে আমি দেখে না, আন্তর্জাতিকভাবেও আমি সহযোগিতা নিয়ে এটা অবশ্যই তদন্ত করে এই জঘন্য ঘটনার যাতে বিচার হয় আমরা সে ব্যবস্থা করব। কিন্তু এখানে আপনাদের সহযোগিতা লাগবে। আপনাদের কাছে সঠিক তথ্য থাকলে এই একটা বলে দেবো, একটা বলে দেবো, যদি উত্তর দিতে হলে চলবে না। সঠিক তথ্য বের করার জন্য প্রত্যেককে, তার সবাই আত্মীয় স্বজন আছে, পরিচিতি আছে, আপনারা দরকার সাহায্য করেন না, তথ্যগুলি দেন, আমরা দেখেন আমরা ব্যবস্থা করব, অবশ্যই করব। আর দেশ থেকে বলবে বলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা প্লিজ অফিসে আমরা একটু ঠান্ডা মাথায় আসি। আমরা অনেক বলছি, অনেক পয়েন্ট আমাদের আসবে। আমি এখন পয়েন্টে আসতে চাই মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের অনেক পয়েন্ট আছে, অনেক। আমরা যদি এরকম ভাবে অন্যদিকে চলে যাই তাহলে আমাদের পয়েন্টগুলো আজকে আপনার কাছে আমরা উপস্থাপন করতে পারবো না। আমরা একটি ডিসিপ্লিন ফোর্স, আমরা ডিসিপ্লিনে থেকে আপনাকে পয়েন্টগুলি জানতে চাই এবং ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী আমরা কাজ করতে চাই। জনসমক্ষে আমরা সবার বিচার চাই। সবাইকে খুঁজতে হবে আর্মির আন্ডারে 3 বাহিনী, র্যাব, পুলিশ সবাইকে নিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়ে অপারেশন রেবেল হান্ট করে সমস্ত দুষ্কৃতিকারীদেরকে খুঁজে বের করে জনসমক্ষে শাস্তি দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার আকুতি আগ্রহ আমাদের সবার। আমরা এখানে কেউ আমার নিজস্ব পয়েন্ট দিচ্ছি না, আমরা সবার পয়েন্ট দিচ্ছি। আপনি আজকে এখান থেকে আদেশ দিয়ে দেন যে অপারেশন রেবেল হান্ট শুরু হোক। আমরা আছি, আমরা কেউ, প্লিজ জেন্টলম্যান, প্লিজ লেডিজ এন্ড জেন্টলম্যান, behave. Let me finish. আমরা চাই আপনি আমাদেরকে এখান থেকে আদেশ দেন। আমরা আপনার আদেশে দেশের সমস্ত আইন মেনে রেখে আমরা সবাইকে খুঁজে বের করতে চাই। দোষী সে বিডিআর এর সদস্য হোক, বিডিআর বাহিরের কেউ হোক, তাদেরকে বেশ করে, রাজনীতিবিদ হোক, যে দলেরই হোক না কেন, সবাইকে খুঁজে বের করতে চাই এবং এক এক করে এমনভাবে আমরা এই অপারেশনটা করতে চাই যাতে দেশের ইতিহাসে ভবিষ্যতে কেউ কোনোদিন যেন সাহস না করে যে আমরা বিদ্রোহ ঘোষণা করব। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার উত্তরের জন্য অপেক্ষা করছি আমরা সবাই। ইতিমধ্যে কিন্তু আমরা এই ব্যাপারে পদক্ষেপ নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সকল অফিসারদের আপনার কাছে একটাই আকুতি আরজ যে আমরা আজকে আপনার কাছ থেকে এখান থেকে এক্সপ্লিসিট অর্ডার চাচ্ছি না।
অ্যাজ এ ডিফেন্স মিনিস্টার আপনি আমাদের মা। ডিফেন্সের সবকিছু একটা নিয়ম থাকে। আমরা 24 ঘন্টা সময় দিয়েছি তাদেরকে সারেন্ডার করতে। এই 24 ঘন্টা পার হওয়ার সাথে সাথেই তাদের বিরুদ্ধে তাদের অভিযান শুরু হয়ে যাবে। কাজে এটা কিন্তু সঙ্গে সঙ্গে এটা সময়টা দিতে হয়, আপনারা ডিসিপ্লিন করতে, এটা মনে রাখতে হবে। 24 ঘন্টার সময় দেওয়া হয়েছে, সমস্ত রেডিও টেলিভিশনে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যে প্রত্যেকে যারা পালিয়ে গেছে তারা এসে সারেন্ডার করবে। আর 24 ঘন্টা পার হবার পরেই কিন্তু তাদের বিরুদ্ধে সার্চ করা শুরু হয়ে যাবে। আবার এটা সঙ্গে সঙ্গে যাবে, সেনাবাহিনী প্রধান আছে, বিমান বাহিনী প্রধান আছে, নৌবাহিনী প্রধান আছে, তাদেরকে নিয়ে বসে এটা অফিসিয়াল অর্ডার আমরা করে দেবো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ যে আপনি আমাদের কথাটা বুঝতে পেরেছেন। বাট আমাদের রিকোয়ারমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যা চেয়েছি সেটা হচ্ছে আমরা অতি শীঘ্র অতি শীঘ্র বলতে মাননীয় প্রধানমন্ত্রী আমরা আজকের থেকে আদেশ চাচ্ছি যে আমরা নেমে যেতে চাই। আমরা যুদ্ধ করি, যুদ্ধে আমাদের প্রথম দরকার হচ্ছে কি ইন্টেলিজেন্স কি। আমরা জানি না এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমাদের এসপি, এনএসআই, ডিজিএফআই সবাই আমরা আমাদের সবার পিছনে প্রত্যেকের সম্বন্ধে বিশাল মোটা মোটা ফাইল আছে, সমস্ত ধরনের খোঁজ খবর নেওয়া হয়। এত বড় একটা ঘটনা ঘটে গেল, এই তারা কেউ জানলো না, তাহলে কি তারা ওখানে ঠিক মতো তাদের কাজ করছে নাকি তারা জানিয়েছে সেটার কোনো প্রতিকার হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের আরজ, যদি বলে থাকে তাহলে কেন কাজ হয়নি, আর যদি বলে না থাকে তাহলে তাদেরকে দায়ী করে বেশি করা হোক। একই সাথে